ওয়েবসাইটের আপলোড করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরে অগ্নিদগ্ধ বান্ডিল বান্ডিল নোট আহ, উদ্ধার করছেন দমকল কর্মীরা। বিষয়টি ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে কিন্তু নজিরবিহীন, শুধু নয়, নজিরবিহীন বললে কিছুই বলা হয় না, একটি কলঙ্কিত অধ্যায়। এই যে পুড়ে গেল টাকা, কত টাকা কোথাও জানা যাচ্ছে না, কত টাকা পুড়ে গেছে জানি না কেউ। আচ্ছা, কেউ সেই বলছে টাকা 15 কোটি, 15 কোটি টাকা, কেউ বলছে আরো অনেক বেশি। বিচারপতির বাড়িতে ঢুকে কেউ ওখানে ঢুকে পড়বে, এটা তো বলতে গেলে তো যে কোনো সময় প্রধানমন্ত্রীর বাড়িতেও ঢুকে পড়তে পারে তাহলে। তো সেইখানে তার যে এতদিনের যে তিনি যে বিচার করেছেন, তো সেই প্রত্যেকটা বিচারের উপরেই কিন্তু প্রশ্নচিহ্ন ঝুলে যাচ্ছে। এইরকম একটা বড় মাপের অ্যাকাউন্টের একটা তছরূপ যাকে বলা হয় প্রতারণার মামলা একটা হয়েছিল, এবং সেই মামলায় 12 জন অভিযুক্ত ছিলেন। 12 জনের মধ্যে দশম মানে 10th নামটা ছিল জাস্টিস ভার্মার। বিচারপতির বাড়িতে যদি কোটি টাকা রেখে দিয়ে আসে কেউ এবং তাতে আগুন ধরে যায় এবং তিনি জানছেন না, এটা সাংঘাতিক ঘটনা। টাকাগুলো যে পাওয়া গেল সেগুলো পরের দিন সকালে কে সরিয়ে ফেললো? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস যশবন্ত ভার্মার বাড়িতে যে বান্ডিল বান্ডিল নোট পাওয়ার বিতর্ক, সেই বিতর্ক আজ রবিবার একটি নতুন মাত্রা নিয়েছে। এই সমস্ত বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিষয়টি তদন্তের জন্য দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠান। প্রাথমিকভাবে সেই তদন্তের যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেই রিপোর্টটি এবং তার সঙ্গে একটি ভিডিও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের আপলোড করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি ঘরে অগ্নিদগ্ধ বান্ডিল বান্ডিল নোট আহ, উদ্ধার করছেন দমকল কর্মীরা। বিষয়টি ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে কিন্তু নজিরবিহীন, শুধু নয়, নজিরবিহীন বললে কিছুই বলা হয় না, একটি কলঙ্কিত অধ্যায়। আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে এই রকম ঘটনা কিন্তু আমরা চোখের সামনে দেখিনি। যশবন্ত ভার্মা, বিচারপতি যশবন্ত ভার্মার সমস্ত রকম তার যে বিচার করার যে অধিকার এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ করা হয়েছে, এবং তার বিরুদ্ধে আরো বিস্তারিত তদন্তের জন্য 3 জন হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পরবর্তীকালে সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তার উপর ব্যবস্থা নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কলেজিয়াম। কিন্তু এই যে ঘটনাটি, এই ঘটনাটি ভারতীয় বিচার ব্যবস্থাকে কিভাবে এক্সপোজ কর, এবং সত্যি এই ঘটনাটি কি হতে হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা এর আগে একটি এপিসোড করেছিলাম। কিন্তু তখনও এই প্রাথমিক তদন্তের রিপোর্ট সামনে আসেনি। আজকে এই রিপোর্ট পাওয়ার পরে আমাদের মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে আমাদের আজকে নতুন করে আর একটি এপিসোড করা উচিত, যেখানে আমরা অনেকটা খোলামেলা ভাবে এই বিষয়টিকে বিশ্লেষণ করতে পারব। এই বিশ্লেষণের জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন আজকে, এটা যদি আপনি আমাদের দর্শকদের কাছে বিশ্লেষণ করেন। হ্যাঁ সুব্রত, আমরা আগের দিন যে আলোচনার মধ্যে ছিলাম সেই আলোচনায় তখনও সেদিন কিন্তু এতটা পরিষ্কার হয়নি, এখন খানিকটা মনে হচ্ছে ছবিটা পরিষ্কার হয়েছে। এই ছবিটার মধ্যে কতকগুলো জায়গায় এতই সংশয় ছিল, এমনই সংশয় ছিল, সেই সংশয়টা অনেকটাই কেটেছে। এবং যেভাবে কেটেছে তাতে কিন্তু আমি মনে করি নতুন কিছু কিছু সংশয় দেখা দিয়েছে। কিরকম? ঘটনাটা ঘটেছিল 14ই মার্চ, হোলির দিন।
মানে তখন হোলির ছুটিও ছিল। হোলির দিনে এনারা ছিলেন না, জাস্টিস বারবার নিজের বাড়িতে ছিলেন না, নিজের মানে বাংলোতে বা ছিলেন না। সেই সময় আগুন লাগে। কোথায় আগুন লাগে? দেখা যাচ্ছে আউট হাউসে আগুন লাগে। স্টোর বলা হচ্ছে, স্টোর রুম টাইপের আউট হাউস। এবং সেই আগুন লাগাটা সঙ্গে সঙ্গে দমকল বাহিনী যায় এবং পুলিশ পুলিশ পোস্টিং ওখানে যারা ছিল, ন্যাচারালি আগের দিন ঠিক এটাই বলছিলাম যে বিচারপতির বাড়িতে তো পুলিশ পোস্টিং থাকে, তো পুলিশও সঙ্গে সঙ্গে যায় এবং সেখানে গিয়ে দেখা যায় আগুন জ্বলছে, আগুনে প্রচুর কাগজপত্র পুড়ে যাচ্ছে। এবং সেখানে সেই সমস্ত ছবিটা পাওয়ার পরে পরের দিন, এটা হলো 14 তারিখে, 15 তারিখে হঠাৎ দেখা যায় যে বাইরে, বিচারপতির বাংলোর বাইরে অনেক পোড়া কাগজ পড়ে আছে, এবং তার মধ্যে প্রচুর এই পোড়া নোট পড়ে আছে, প্রচুর। এবং ভেতরে দমকল বাহিনী সেদিন দেখেছিল স্ট্যাকস অফ নোট, মানে নোটের তাড়া ছিল। সেগুলো অনেক নোটই পাওয়া গেল, পরের দিন পাওয়া গেছে যেটা, অনেক পুড়ে যাওয়া এই নোটের টুকরো ওখানে ছিল। এবারে সে তো হলো, সেদিন কয়েকটা কথা আমরা জেনেছিলাম। দমকল বাহিনীর যে চিফ অতুল গার্গ, তিনি কিন্তু অদ্ভুতভাবে একটা কথা এড়িয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে না, নোট টোট পাওয়া গেছে কিনা তিনি জানেন না, তিনি দেখেননি। এই নোটগুলো কিন্তু পাওয়া গেল পরের দিন। এবং এই যে সামগ্রিক ব্যাপারটা, সমস্ত ব্যাপারটা কিন্তু ভিডিওগ্রাফি হয়েছিল। কারণ ন্যাচারালি বিচারপতির বাড়িতে যদি আগুন লাগে, ন্যাচারালি ভিডিওগ্রাফি হতেই পারে। তার সাংঘাতিক তার ইমপ্লিকেশনস আছে, এবং তার ভবিষ্যতে তার একটা রেপারকাশন হতে পারে। আমার যেটা আশ্চর্য লেগেছে যেটা, যে দেখো কালকে যখন এই খবর নিয়ে সারা দেশ তোলপাড় হচ্ছে, যখন এই খবরটা কিন্তু তার অনেক আগেই, 15 তারিখের পরেই এই খবরটা কিন্তু বিচারপতিদের গোচরে ছিল। কেন গোচরে ছিল বলছি, কেন আমি জানতে পারছি, দেখলাম আজকে যে খবরটা সমস্ত ভাবে পড়ে দেখলাম যে বাই দ্যাট টাইম দিল্লি হাইকোর্টে ইনকোয়ারি কমিটি তৈরি হয়ে গেছে এইটার জন্য, কি করে পোড়া নোট পাওয়া গেল, কি ছবি হয়েছে। এবং ইনকোয়ারি কমিটি কে করেছিলেন? দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস ডি কে উপাধ্যায়, তিনি করেছিলেন। এবং সেই যে ছবি তোলা হয়েছিল, সেই সমস্ত ছবি এবং এই যে জাস্টিস উপাধ্যায়ের বয়ান সমেত, স্টেটমেন্ট সমেত সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এই কথাটা যে আমরা কিন্তু কালকে পর্যন্ত অতটা জানতাম। এবং সেখানে যেখানে খুব ইন্টারেস্টিং, এটা সেখানে প্রকাশিতই হয়নি, এই যে খবরগুলো আমরা এখন জানছি হ্যাঁ আজকে, সেটা হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ, প্রকাশ পায়নি। প্রকাশ পায়নি। এবং সেখানে জাস্টিস উপাধ্যায় একটা মেনশন করেছেন, লিখেছেন যে দি এন্টায়ার ম্যাটার ওয়ারেন্টস আ ডিপার প্রোব। সেই দিনই লিখে দিয়েছেন তিনি। ইনার এই যে এই যে 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 ইনকোয়ারি হয়েছে তাতেই তিনি এটা লিখেছেন, এটা অনেক বড় রকমের তদন্ত হওয়া দরকার। এটা তিনি এই কথা লিখছেন লিখেছেন হচ্ছে এই ঘটনার পরে, ঘটনার পরে, পরে পরে। ঘটনার পরে, পরে পরে। হুম। এবং আমার একটা ধারণা, আমার ধারণা মানে আই মে বি রং, আমি কোনো কোনো কিছুতে আমি কিছু বলতে চাই না, পারবো না। সুপ্রিম কোর্টের জানাও ছিল না, যেটা বলেছে মিস ইনফরমেশন, বা যেটা বলা হয়েছে ভুয়ো খবর ছড়াচ্ছে, যে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আরেকটা সূত্র বলছে তাকে এই পদ্ধতিতে হঠাৎ হঠাৎ করে, এটা এটা যদি হয় স্বভাবতই তাকে হয়তো পুরনো জায়গায় ট্রান্সফার করে দেওয়ার কথা কোনোভাবে উঠেছিল। যে এই যে এত বড় ঘটনা যদি পাওয়া যায় ইনকোয়ারি কমিটিতে, তাহলে দিল্লি হাইকোর্টে তাকে আর রাখা যাবে না, এই ধরনের কথা উঠেছিল নিশ্চয়ই। কেননা, কেন বলছি এই কথা, কারণ দেখো আজকের কিন্তু, কাল এবং আজকের এই জাস্টিস ভার্মাকে কিন্তু দিল্লি হাইকোর্টে আর কোনো এজলাসে বসানো হয়নি, বিচারের কাজ দেওয়া হয়নি, ইতিমধ্যে একদম দেওয়া বন্ধ হয়নি, করে দেওয়া হয়েছে, প্রধান বন্ধ করে দেওয়া। বিচারপতি। তা এই এই যে ছবিটা দিল্লি হাইকোর্ট থেকে যে ইনার কমিটি, ইনার ইনকোয়ারি কমিটি, এবং এই যে ছবি ভিডিওগ্রাফি, সেইটা পাঠানো সুপ্রিম কোর্টে হওয়ার সময় সুপ্রিম কোর্ট সেটা আপলোড করেছে। দে হ্যাভ আপলোডেড ইট। অবশ্যই সুপ্রিম কোর্ট এটা করেছে আমার মনে হয় ট্রান্সপারেন্সির জন্য, ট্রান্সপারেন্সির জন্য, যে স্বচ্ছতা রাখার জন্যই সুপ্রিম কোর্ট এটা করেছে। কিন্তু ঘটনাটা খুব গভীর এই জন্যে, দেখো অনেক কটা প্রশ্ন উঠে আসছে। কি কি প্রশ্ন? প্রথমত হচ্ছে আহ, যে এই যে পুড়ে গেল টাকা,
কত টাকা কোথাও জানা যাচ্ছে না, কত টাকা পড়ে গেছে জানি না কেউ। আচ্ছা, কেউ সেই বলছে টাকা 15 কোটি, 15 কোটি টাকা, কেউ বলছে আরো অনেক বেশি। আর বেশি, যাই থাকুক, 15 লক্ষ, 15 কোটি, 50 কোটি, যাই থাকুক, কত টাকা এটা জানা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে, সেই টাকাটা এখন কার হেফাজতে আছে, কে তুলে নিয়ে গেছে, কোথায় আছে, বলা হচ্ছে না, জানি না আমরা। আরেকটা হচ্ছে, কে সরালো? যদি টাকাটা কারোর হেফাজতে যদি থাকে বা না থাকে, তা কে সরিয়েছে, সেটাও কিন্তু এ জানা যাচ্ছে না। রিকভারিটা কে করলো? রিকভারি কে করলো? ইয়েস। আচ্ছা, এবারে দেখো, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা। এর মাঝখানে এই জাস্টিস ভার্মা একটা উত্তর দিয়েছেন ইতিমধ্যে, সঙ্গে হুম। সঙ্গে। যেই মুহূর্তে ইনার কমিটি রিপোর্ট হয়েছে, সেই নিয়ে বলা হয়েছে, এবং এই এত এত সাংঘাতিক রেপারকাশন হয়েছে, তখন তিনি বলেছেন যে এইটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে, তার সম্মানের বিরুদ্ধে, তার এতদিনের সম্মান, অর্জিত সম্মান নষ্ট করার জন্য। এবং তিনি বলেছেন, টাকা পয়সা কোনো কিছুতে চলে যায় না, কিন্তু সম্মান চলে গেলে মানুষের কিছু থাকে না, বিশেষ করে বিচারপতিদের, এই কথা বলেছেন তিনি। আচ্ছা, বেশ, ঠিক আছে, ধরে নেওয়া হলো। তাহলে কে করলো? কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো? তার কোনো রকমের হিন্ট কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। এবং তিনি তো ঠিক আছে, দায়ী দিতে পারেন। কাজেই এই তদন্তের শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না, কিন্তু এই সংশয়গুলো আবার উঠতে শুরু করেছে। তাহলে কে কে ষড়যন্ত্র করেছে? আচ্ছা, বেশ, এটাও হলো। তারপরে তিনি বলেছেন, এই যে স্টোর রুম বলছি, যেটা যেটা আউট হাউস বলছি, সেই আউট হাউসে আগুন লাগলো। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি কে কে যায় সেখানে, তিনি বলেছেন এটা সবাই যেতে পারে, তালা লাগানো থাকে, সবাই যেতে পারে। কিন্তু আরেকটা সোর্স বলছে, এই ইনভেস্টিগেটিং একটা ইনার কমিটি একটা রিপোর্টে দেখা যাচ্ছে, সেখানে কে কে যেতে পারতো: বাড়ির লোক, আত্মীয় স্বজন, মানে বাড়ির লোকে যারা আছেন, কাজের লোকেরা, এবং সিপিডব্লিউডির লোকেরা। এছাড়া আর কেউ যায় না সেখানে, কেউ যেতে পারতো না। কি সিপিডব্লিউডির করে লোকে যাবে? সাধারণত মেরামত বা সংস্কারের কাজের জন্য সরকারি মেরামত, হ্যাঁ, সেখানে তারা যেতে পারে। বাসভবনে যায়। দেখো, এটা যে কোনো লোক বলবে, বিচারপতির বাড়িতে ঢুকে কেউ ওখানে ঢুকে পড়বে, এটা তো বলতে গেলে তো যে কোনো সময় প্রধানমন্ত্রীর বাড়িতেও ঢুকে পড়তে পারে তাহলে। কারণ বিচারপতি, হাইকোর্টের বিচারপতির বাড়িতে ঢুকে পড়া কি খুব ছেলে খেলার ব্যাপার নাকি? সে তো ঠিক। সাংঘাতিক, তার আমরা জানি তার যে সিকিউরিটি ব্যবস্থা থাকে বিভিন্ন ভাবে, হুম, হুম। কাজে সেটা খুব কঠিন। কিন্তু এই যে এই এতগুলো প্রশ্ন দেখা দিল, এতগুলো সংশয় দেখা দিল, এই সংশয়গুলো কিন্তু আমি যেটা বলছিলাম, কালকের সংশয় খানিকটা মিটেছে, কিন্তু আজকে কিন্তু আরো কিছু বেশি সংশয়ের কথা সামনে উঠে এলো। এই প্রশ্নগুলো বিশেষ করে তার উত্তরগুলো না পাওয়া গেলে সাধারণ মানুষের মধ্যে মনে হবে এর মধ্যে কোনো সত্যি, মানে মানে কতখানি গভীরে আছে এই ঘটনাটা, শেকড়টা, সেটা বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু বুঝতে পারছি না কতখানি গভীরে চলে গিয়েছে এর শেকড়টা, সুব্রত। হ্যাঁ, গৌতম দা, এখানে একটা জিনিস আমার আগেও মনে হয়েছে যে আমরা আগের দিনের যে আলোচনাটা, সেখানে আমরা অনেক কিছু আমাদের হুম, তখন পরিষ্কার ছিল না। তো সেই হুম, জন্য আমাদের আলোচনাটা, আপনারা যারা দেখেছেন তারা জানেন, সেখানে অনেক কিছু আমাদের ফাঁক ফোকর রেখেই কথা বলতে হয়েছে। কিন্তু হুম, আজকে যখন এই ব্যাপারটি সামনে এলো, তখন আমাদের একটু, আমরা যদি এই বিচারপতি ভার্মার একটু আগের যদি আমরা ট্র্যাক রেকর্ডটা দেখি, যে তিনি কি ধরনের বিচার করেছেন, সবই তো এখন সংশয়ের মধ্যে পড়বে। কারণ হুম, প্রাথমিকভাবে যখন এই তদন্তের রিপোর্টের পরে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যখন তাকে ক্লোজ করেছেন বলা যায়, তখন তাহলে তার তো সেটার একটা তো প্রাথমিক সত্যতা নিশ্চয়ই আছে। তো সেইখানে তার যে এতদিনের যে তিনি যে বিচার করেছেন, তো সেই প্রত্যেকটা বিচারের উপরেই কিন্তু প্রশ্নচিহ্ন ঝুলে যাচ্ছে। তো সেটা যদি গৌতম দা আপনি একটু আলোচনা করেন যে আহ, এর আগে তিনি যে সমস্ত বিচারগুলো করেছেন, বিশেষ করে একটি খুব বড় রাজনৈতিক মামলা, যেটা হচ্ছে কংগ্রেসের এই হুম, ইলেকশনের আগে, আহ, যে কংগ্রেস যে তার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন তাকে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, তখন কংগ্রেস এই জাস্টিস ভার্মার কাছে বা তার আদালতে তারা এই পিটিশনটা নিয়ে যায় যে আমাদের এটা খুলে দেওয়া হোক। কিন্তু তাদের এই মামলাটি গ্রাহ্যই করা হয়নি, এই সংবাদ আমরা পাচ্ছি। তো এরকম হুম। আরো আমরা অনেক এগুলো পাচ্ছি, এইটার একটু বিশ্লেষণ যদি আপনি করেন। কংগ্রেসের যে ঘটনাটা হয়েছিল আইটি ট্রাইব্যুনালে, ইনকাম ট্যাক্সের ট্রাইব্যুনালে, অ্যাপিলেট কোর্টে,
একটা হয়েছিল ওদের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, যে কংগ্রেস প্রায় 100 কোটির উপরে ট্যাক্স দেয়নি, তাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এইটা নিয়ে কংগ্রেস, সম্ভবত কোথা থেকে ডোনেশনটা পাওয়া গেছে সেইটার একটা বোধহয় হিসেব হ্যাঁ সেই নিকেশের সমস্ত একটা সমস্ত কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে গন্ডগোল। হুম। টেকনিক্যাল গন্ডগোল ছিল, এবং এটা নিয়ে কংগ্রেস তখন হাইকোর্টে যায়, দিল্লি হাইকোর্টে যায়। সেই দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মধ্যে অবশ্যই জাস্টিস ভার্মা ছিলেন, এবং তারা বলেন অ্যাপিলেট কোর্টে যে রায়টা আছে সেটাকে কিছু উল্টে দেওয়ার মতো নেই, সেই রায়টাই বলবৎ থাকবে। অতএব কংগ্রেসের ফ্রোজেন থাকে অ্যাকাউন্টটা। কংগ্রেস বারবার বলেছিল যে এতে তাদের খুব অসুবিধা হবে, তারা নির্বাচনে খুব ইলেকশন বড় ক্ষতি চালাতে, হয়ে যায়। হ্যাঁ হবে বলেছিল, খুবই ক্ষতি হবে, এটা আমাদের করে দেওয়া হোক, কিন্তু দেওয়া হয়নি, এটা করা হয়েছিল, এটা বলা হয়েছিল। কিন্তু এটা 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 আমি ধরছি না এই জন্য, কারণ এটা একটা পলিটিক্যাল ইস্যু। আমি যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, আমি আমি ধরছি না। খুব আরেকটা খুব একটু বড় ধরনের মামলা, কিন্তু অন্য ধরনের মামলা এটা, এই সেই মামলাটা কিন্তু একটু মানে যথেষ্ট জটিল মামলা। কেন জটিল মামলা? কারণ সেটাও কিন্তু করাপশনের কেস। তাতে নামটা জড়িয়ে গিয়েছিল জাস্টিস ভার্মার। সেটা হচ্ছে বেশ কিছু আগের ঘটনা। সেটা ওই সিম্ভলি সুগার মিল, সিম্ভলি সুগার মিলের একটা মামলা হয়েছিল। কিরকম? এই যে সুগার মিলটা, এরা লোনের ব্যাপারে টাকা তোলবার জন্য এরা টাকা নিয়েছিল। কাদের ক্ষেত্রে? সুগার মিলে বিভিন্ন কৃষকদের নামে টাকাটা অ্যালটেড হয়েছিল, টাকাটা তুলবে। এবং তারপরে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স মামলাটা করে। অন্য ব্যাংকও ছিল, তারা কিন্তু মামলাটা করেন। ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সে ধরা পড়ে যে সেখানে না, অন্য নাম দিয়ে, কেওয়াইসি অন্য দিয়ে, মানে অন্য পরিচয় দিয়ে, মানে যেরকম বিভিন্ন আজকাল হচ্ছে, জাল হচ্ছে, সেই রকম জাল কৃষকের নাম করে টাকা তুলে নেওয়া হচ্ছে। এবং সেই টাকার অ্যামাউন্টটা, মানে ওদের ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের ক্ষেত্রে প্রায় 100 কোটি, মানে 97 কোটি সামথিং, এইরকম একটা বড় মাপের অ্যাকাউন্টের একটা তছরূপ যাকে বলা হয়, প্রতারণার মামলা একটা হয়েছিল। এবং সেই মামলায় 12 জন অভিযুক্ত ছিলেন। 12 জনের মধ্যে দশম, মানে 10th নামটা ছিল জাস্টিস ভার্মার। জাস্টিস কারণ ভার্মা। জাস্টিস ভার্মা ছিলেন সেই ওই ওই সংস্থার নন এক্সিকিউটিভ ডিরেক্টর। নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তার নাম ছিল। কিন্তু সেই তদন্তটা বিশেষ কিছু এগোয়নি, একেবারেই এগোয়নি, প্রায় বন্ধবিমুখ হয়েছিল, কিছুই হচ্ছিল না। কিন্তু 2024 সালে সেই মামলাটা নিয়ে আবার ওঠাপড়া শুরু হয়, টানাপোড়েন শুরু হয়, আবার তদন্ত শুরু হয়। কিন্তু সেই সময় অদ্ভুতভাবে সুপ্রিম কোর্ট যায় মামলাটা, এবং সুপ্রিম কোর্ট বলে এই মামলাটা কোনো মেরিট নেই, বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়া হয়, মামলাটা আর চলেনি। এখন স্বভাবতই আজকের প্রেক্ষিতে এই মামলাটা আরো খুব একটা নতুন আকারে চলে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, আর আশঙ্কাও করছি আমরা। কারণ এই মামলাটা নতুন করে যদি আবার শুরু হয়, তাহলে আহ, মানে জাস্টিস বারবার ক্ষেত্রে, জাস্টিস বারবার সম্মানের ক্ষেত্রে আবার একটা নতুন করে একটা প্রশ্ন চিহ্ন উঠবার সম্ভাবনা দেখা যাবে, এটা আমার মনে হচ্ছে। এবং এই মামলাটা তো খুব একটা সহজ মামলা নয় আজকের দিনে, বিশেষ করে যেখানে আমাদের শাসক দল, কেন্দ্রের শাসক দল প্রতি মুহূর্তে বলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সেখানে স্বভাবতই যে এখন যদি সিবিআই ইডি বা না হয় এইবারে এর পরেও, তাহলে তো ঘটনাটা খুব খুব অন্য মাত্রা পেয়ে যাবে। তখন একটা রাজনৈতিক মাত্রাও পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা কিন্তু বিরোধী পক্ষ ছাড়বে না। এটা এটা পরিষ্কার অর্থে এটা ছাড়বে না, এটা আহ, সুব্রত। গৌতম দা, এখনো পর্যন্ত আমরা তদন্তের যে খবরটা পেয়েছি, যেটা আপনিও উল্লেখ করলেন যে আহ, তিনজন হাইকোর্টের চিফ জাস্টিস এই বিষয়টি হ্যাঁ। তদন্ত করবেন। প্রাথমিক তদন্তের পরে তার এই হুম, তদন্তে যাই বেরোক, এই হুম। তদন্তের রিপোর্ট যেটা আসবে সেইটা তো এই টাকাটা কোত্থেকে এলো, এই মানি ট্রেলটা কি তার থেকে আসবে, না এটা শুধু তদন্তটা এইটা হবে যে ওনার বাড়িতে টাকাটা ছিল কি ছিল না, টাকাটার দায় কার, টাকাটার মালিকানা কার, কিন্তু টাকাটা কোত্থেকে এসছে, কি বাবদ এসছে, এইটা তদন্ত কি এই হাইকোর্টের চিফ জাস্টিসদের পক্ষে করা সম্ভব? তার জন্য তো একটা তদন্তকারী এজেন্সির দরকার হয়, সেটা তো এখনো হয়নি সেই নির্দেশ। না, এবারে এই কি করে, ইনকোয়ারি কমিটি কি করবে?
এনকোয়ারি কমিটি যেটা করবে প্রাথমিকভাবে প্রাইমা ফেসি দেখবে যে কি কি হয়েছে, নাম্বার ওয়ান। এবং কে কে আছে সেখানে, সেখানে পাঞ্জাব হাইকোর্টের চিফ জাস্টিস আছেন, হিমাচল প্রদেশের চিফ জাস্টিস আছেন, এবং কেরলের একজন জাস্টিস আছেন। কর্ণাটক হাইকোর্টের, তিনজনে কর্ণাটক তিনজনে হাইকোর্ট, কি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ণাটক হাইকোর্টে কর্ণাটক আছেন। হাইকোর্ট। এই যে তিনজনে, এই তিনজনের কাজটা কি হবে ঠিক এক্স্যাক্টলি দেখি, যদি ইনকোয়ারি কমিটি যেটা হয়েছে তার চেয়ে কিন্তু এটা বড় আকারের তদন্ত। এইটা কিন্তু বিচার বিভাগীয় তদন্ত হিসেবে সুপ্রিম কোর্ট তাকে আহ, 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 মানে অ্যাকসেপ্ট করতে পারে। যদি বিচার বিভাগীয় তদন্ত বলা হয় তাহলে কিন্তু তারা যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলতে পারে যে এই এই তথ্যগুলো আমার চাই, এই তথ্যগুলো আমার দরকার, এইগুলো আমাদের দাও। যেমন যেমন বলছি, ইনকোয়ারি কমিটিতে, এই দিল্লি হাইকোর্টের যে ইনকোয়ারি কমিটি, তাতে কিন্তু বলা হয়েছে পুলিশ কমিশনার এই খবর, এই এই বেশ কিছু এই যে খবরগুলো, তথ্যগুলো পুলিশ কমিশনার কিন্তু দিয়েছেন। পুলিশ কমিশনার না দিলে পাবেন কি করে? দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস কোত্থেকে পাবেন? তাকেও তো পেতে হবে কোনো ইয়ে সূত্র ধরে, এটা পুলিশ কমিশনার দিয়েছেন। ঠিক এখানেও সেই রকম ভাবেই তথ্যগুলো পেতে হবে। এবারে সেই তথ্য পাওয়ার পরে যেটা হতে পারে, যে 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 প্রসিডিওরটা হতে পারে, প্রসিডিওরাল আমি কথা বলছি, এনারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে তারপরে তাদের কমিটির রিপোর্টটা জমা দেবে। এবং কমিটির রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট যদি বুঝতে পারে যে হ্যাঁ এর মধ্যে প্রচন্ড রকমের একটা করাপশনের একটা ইস্যু আছে, বড় ইস্যু আছে, তাহলে সুপ্রিম কোর্ট প্রথমেই তাকে বলতে পারে, প্রভাবশালী তত্ত্ব খারিজ করার জন্য তাকে রিজাইন করতে বলতে পারে। নাম্বার ওয়ান, এটা বলতেই পারে, কারণ সুপ্রিম কোর্টের কাছেই তো প্রমাণ এসে যাবে বাই দ্যাট টাইম। কারণ এই যদি এই কোয়ারি কমিটিতে যা যা আসবে সবই তো চলে আসবে। কিন্তু তিনি, হতে পারে যে তিনি রিজাইন করলেন না, এটা হতে পারে। তিনি রিজাইন যদি না করেন তাহলে আবার সুপ্রিম কোর্টকে তখন প্রেসিডেন্টের কাছে লিখতে হবে, ন্যাচারালি প্রেসিডেন্টের কাছে লিখতে হবে যে ওনাকে ইমপিচমেন্টের জন্য বা যে কি ব্যবস্থা নেওয়া হবে, তখন মানে পার্লামেন্টে ইমপিচমেন্টের যাবে প্রসেস শুরু করতে হবে তখন। প্রসেস। এইবারে ইমপিচমেন্টের প্রসেস শুরু করলে সেটা আমার বোধ ইট বিকামস টু এ সার্টেন এক্সটেন্ট পলিটিক্যাল, পলিটিক্যাল হয়ে যাওয়ার সম্ভাবনা, নাকি না হলে সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ। আমাদের সাংসদদের ভোট দিতে হবে। ভোট দিতে হবে। এখানে মেজরিটি তো ন্যাচারালি, মেজরিটি যারা আছে তো আমরা জানি। তবে হুম। সেটাও ঠিকই, যদি এত বড় ঘটনা হয় তাতে যারাই মেজরিটি আছে তারাও, তাদেরও তো সম্মান রাখতে হবে, নিজেদের সুনাম রাখতে হবে। তখন তারা কোন দিকে যাবে না যাবে সেটাও দেখতে হবে, যে তারা হ্যাঁ, কোন এবং দিকে যাবে। বিরোধীদেরও সেখানে প্রশ্ন আসবে, যদি বিরোধীরাও হ্যাঁ। তার পাশে দাঁড়িয়ে ভোট করে, তার পক্ষে হুম ভোট করে, হুম তখন বিরোধীদেরও হুম। সেখানে একটা বিরোধী। তাদেরও একটা হুম নৈতিকতা নিয়ে প্রশ্ন হুম। উঠবে, যদি এই উঠবে, এই হ্যাঁ। প্রসেসে যাওয়া হয়। হ্যাঁ। হ্যাঁ, অতএব যদি কিন্তু এই এই ইমপিচমেন্ট হয়, এর এরকম ঘটনা তো হ্যাঁ, ভারতে নজিরবিহীন, এত বড় ঘটনা, নজির। এত হ্যাঁ। ঐতিহাসিক ঘটনা যা ভারতে কোনোদিন ঘটেনি। তো সেইখানে হুম মনে হয় না সংসদে দাঁড়িয়ে কোনো সাংসদ, কোনো হুম দলের সাংসদ হুম তাদের তাদের পক্ষে নৈতিকভাবে এই এনার হুম পাশে দাঁড়ানো, যদি সুপ্রিম হুম কোর্টের প্রধান বিচারপতি হুম তার পরবর্তী হুম রিপোর্টে সন্তুষ্ট হয়ে হুম ইমপিচমেন্টের হুম জন্য পাঠান, তখন তো ব্যাপারটা হুম আরো পোক্ত হবে। অতএব তখন হুম মনে হয় না যে কোনো কোনো দলের হুম সাংসদের পক্ষে হুম। এটাকে সাপোর্ট করা, তার পাশে দাঁড়ানো খুব হ্যাঁ। মুশকিল হবে। অতএব হুম সেক্ষেত্রে হুম। এটা হয়তো সেদিকেই যাবে যে ওনাকে পদত্যাগী করে নেওয়াটা ওনার পক্ষে ভালো হবে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখন ব্যাপার হচ্ছে, পদত্যাগ করলেও একটা সমস্যা থেকে যাবে ওনার পক্ষে। পদত্যাগ করলেই কিন্তু সঙ্গে সঙ্গে উনি কিন্তু ইয়ের আওতায় পড়ে যাবেন, ইনভেস্টিগেশনের আওতায় পড়ে যাবেন, বড় রকম ইনভেস্টিগেশনের আওতায়। এবং সেখানে তখন কিন্তু অন্য ধরনের ইস্যু এসে যাবে, তখন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হতে পারে, বিভিন্ন রকমের ঘটনা ঘটতে তার মানে পারে, তার যে তখন আইনের, সুরক্ষা বলয়টা থাকবে না, তখন তখন তার। he becomes an ordinary person. He becomes an ordinary person. He is not a judge anymore, justice anymore. তখন ন্যাচারালি জিনিসটা একবারে পাল্টে যাবে। সেটা সেটা আমাদের ভারতে কিন্তু হয়নি আজ পর্যন্ত, হবে ভারতে কিনা আই কোনো- ডু নট নো। তো এর আগে যদি বা হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেখানে এত দূর নামা হয়নি, এত দূর ক্ষতি হয় বিচারপতি হয়নি। সেটা তো পরের ব্যাপার, সেটা আমরা তো এখন থেকে কিছু স্পেকুলেট করতে পারবো না কি হবে না হবে। কিন্তু এখনো পর্যন্ত যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার কিন্তু একটা ডিপ স্কার অন অবশ্যই। আওয়ার জুডিশিয়াল সিস্টেম। এইটা এইটা একটা ডিপ স্কার। কেন ডিপ স্কার? এবং বলছি তো দুটো ক্ষেত্রেই, আমি আবার বলছি অ্যাজ আ রিপোর্টার, আমি বলছি তোমাকে জাস্ট অ্যাজ এ রিপোর্টার, আমি দুটো দিক মেনেই বলছি। ধরে নিলাম তিনি জানেন না,
যদি দিলাম ষড়যন্ত্র হচ্ছে, কনস্পিরেসি, সেটা কিন্তু আরো আরো মারাত্মক। আরো মারাত্মক। একজন বিচারপতিকে যদি ষড়যন্ত্র করে এইভাবে এইভাবে তাকে ইমপ্লিকেট করা যায়, তাহলে আমরা যে সাধারণ লোকেরা, পলিটিক্যাল লোকেরা যেভাবে বলছে, তাহলে তারা কোথায় যাবে? তাহলে তাদের অবস্থা কি হবে এই দেশের কালকের কোনো দিনে? কোনো মানুষই নিরাপদ নয় কেউ সেক্ষেত্রে। কিচ্ছু করা যাবে না। তাহলে যে কোনো সময় বাড়িতে গিয়ে, একটা সময় বলা হতো, আমি জানি একটা সময়, তুমিও জানো খুব ভালো, বিহারে ছিলে, বিহারে বহু সময় আমাদের এখানেও করা হয় বহু সময়, কখনো কারোর কাছে গাঁজা ভরে দিয়ে বলা হয়, গাঁজা কেস দিয়ে দেওয়া হয়। আর কোনো কোনো জায়গায় ওখানে হতো বিহারে কাট্টা ভরে দিয়ে, একটা কাট্টা আর্মস পকেটে অ্যাক্টে। দিয়ে বলে দিল, হ্যাঁ হ্যাঁ, আর্মস অ্যাক্টে। আর্মস অ্যাক্টে তো, আর্মস অ্যাক্টে এই করা এসবই হতো, নন ভেলেবল সেকশন। নন ভেলফেয়ার সেকশন। এবারে এইটা যদি হয়, বিচারপতির বাড়িতে যদি কোটি টাকা রেখে দিয়ে আসে কেউ, এবং তাতে আগুন ধরে যায়, এবং তিনি জানছেন না, এটা তো সাংঘাতিক ঘটনা। যদি তিনি বলেন, এটা উনি যেটা বলেছেন, আমি ধরে নিলাম যে উনি যেটা বলেছেন তা ঠিক কথা, ঠিক আছে, মেনে নিলাম, তাহলে তো আরো মারাত্মক। আরো মারাত্মক। সেই জন্য সমস্ত দিক থেকে বিচার করে অবস্থাটা খুবই গোলমেলে, খুবই জটিল, অত্যন্ত, এবং খুব দুর্ভাগ্যজনক, ভারতের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক, এইটুকু আমি মনে করি, সুব্রত। প্রথমত আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাধারণভাবে যে সমস্ত জিনিস তোলা হয়, হুম তার মধ্যে এই প্রথম, মানে ওয়েবসাইট তৈরি হয়েছে অনেক পরে, কিন্তু সুপ্রিম কোর্টের এই ওয়েবসাইট, সেটাও অনেক দিন হয়ে গেল, এই হুম প্রথম একটি ভিডিও তোলা হলো, আপলোড করা হলো, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে নোটের বান্ডিলের মতোই কিছু জিনিস আহ, হুম পোড়া অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে, এবং দমকল কর্মীরা সেগুলোকে তোলার চেষ্টা করছেন। হুম এই এই যে ভিডিওটা তুলে দেওয়া, এইটার হুম। পেছনে কি আছে বলে আপনার মনে হয়? এটা কি একটা প্রাথমিক সত্যতা স্বীকার করে নেওয়া, নাকি আরেকটা ভবিষ্যতের এটাও বলে দেওয়া যে তদন্তটা কোন পথে চলবে, সেটারও একটা ইঙ্গিত দিয়ে দেওয়া? এইটা আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্সি রাখার জন্য সুপ্রিম কোর্ট এটা করেছে, একদম। এটা কোনোদিন সুপ্রিম কোর্টে করার কথা ছিল না, যা কোনোদিন হয় না, এই আদালত কখনো ভিডিওটা আর তদন্ত। কারোর কাছে ছিল না, যে ভিডিওটা আমরা দেখছি, এই হ্যাঁ ভিডিওটা হ্যাঁ, একমাত্র সুপ্রিম কোর্টের কাছে এসেছিল, দিল্লি হাইকোর্ট থেকে। এবং সুপ্রিম, হ্যাঁ, এই গেছে। কিন্তু সুপ্রিম কোর্ট কেন করলো দেখো, কেন সুপ্রিম করলো কোর্ট এটা? করার পেছন, হ্যাঁ, সুপ্রিম কোর্ট তদন্ত চলাকালীন এটা কিন্তু এখতিয়ারে পড়ে, তদন্তকারী সংস্থা বা যা করবে, বা আদালতও চাইলে সমস্ত আটকে রাখতে পারে, নাই প্রমাণ সবার সামনে আসতে দিতে পারে। কিন্তু মনে রাখবে, ঘটনাটা হয়েছে 15 তারিখে, জানা গেছে হুম। 14 থেকে 15 তারিখ, আমরা জানছি 21 তারিখে, মোটামুটি 20 বা 21 তারিখে। হ্যাঁ। বাই দ্যাট টাইম তো আগেই তো হয়েছে। তাই সুপ্রিম কোর্ট কবে এটাকে দিল ওয়েবসাইটে, যখন সাংঘাতিক আজকে রকম সামনে এসছে, আজকে সামনে এসছে, কয়েক ঘন্টা অত্যন্ত আগে। হইচই, সারা ভারতবর্ষ জুড়ে সারা হইচই, বিশ্ব সারা দেখলো, ভারতবর্ষ। সারা বিশ্ব দেখছে যে অফিসিয়াল ওয়েবসাইটে এইরকম হ্যাঁ, একটি টাকার এটা দেওয়া বান্ডিলের। হয়েছে। এবং তার আগের দিন এলাহাবাদ হাইকোর্টে যে ঘটনা আমরা দেখেছি, যে সিনিয়র, যে আমাদের এই যে একজন প্রেসিডেন্ট অফ দ্য বার, বার প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসোসিয়েশন। বার, যেভাবে, যে ভাষায় সমালোচনা করেছেন বিচারপতির, এবং বলেছেন করাপ্ট জুডিশিয়ারি এখানে হবে না, চলবে না, ঢুকতে দেব না, আগুন জ্বলছে, ইতিমধ্যেই বলেছেন আগুনের ডাস্টবিন মধ্যে চলছে। কথাটা উল্লেখ করেছেন, যে এই যে কথা, এলাহাবাদ এই হাইকোর্ট ডাস্টবিন নয়। এবারে সুপ্রিম কোর্টকেও, ন্যাচারালি সুপ্রিম কোর্টের নিজস্ব স্যাংটিটি তা তো আছে, সেই স্যাংটিটি তো বলতে হবে আমাদের আছে এখনো, পবিত্রতা যাকে বলা হয়, এই পবিত্রতা বজায় রাখার জন্য সুপ্রিম কোর্ট অনেকটাই সচেষ্ট হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। সেই জন্য সুপ্রিম কোর্ট সবার সামনে প্রেজেন্ট করে দিয়েছে, লোকের সামনে, যে এই দিস ইজ দ্য পিকচার, এই এই হচ্ছে আমাদের কাছে, এইটা আমরা দেখেছি, এটা এসেছে, এইটা দিয়েছে। এবং এইটা দেওয়াটা আমার মনে হয় একদিকে সাধারণ মানুষের কাছে এই জিনিসটা চলে আসা খুব ভালো হয়েছে, কেননা একটা, এই যে বললাম ট্রান্সপারেন্সির কথা, স্বচ্ছতার প্রশ্নে সুপ্রিম কোর্টের এই কাজটা সত্যিই প্রশংসনীয় বলে আমার মনে হয়েছে। এতখানি না হলে কাজ সুপ্রিম কোর্ট করতো না। তবে আবার একই সঙ্গে আমার মনে হয় এটা যদি আরো আগে সুপ্রিম কোর্ট নিজেই করতো, তাহলে হয়তো জিনিসটা এত দূর, এই এই সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ হয়তো, এত সমালোচনাও হয়তো হতো না, আমার মনে হয় এটাও হতো।
ঠিকই গৌতম দা, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এইটা কি তদন্ত, আমি যেটা আপনাকে আগে প্রশ্নটা রাখতে চাইছিলাম যেটা, এটা কি হুম, ভবিষ্যতে যে এই যে 3 সদস্যের যে কমিটি তৈরি হলো, হুম, সেই তদন্তকে একটা প্রভাবিত করারও একটা কি এটা ইয়ে রয়েছে যে বলেই তো দেওয়া হলো যে ওনার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, হ্যাঁ, হুম। এবং দেখা গেছে, তাহলে তদন্তটা এবার কি হবে, তদন্তটা কোন দিকে যাবে, তার একটা তো বার্তাই প্রায় দিয়ে দেওয়া হলো। না, বার্তা এটা দিয়ে আপনি কি, দেওয়া হলো না, একটা জিনিস করা হলো, শুধু প্রাইভেসি বলা হলো। এটা প্রাইভেসি ইনি তো বলে দিয়েছেন, প্রাইভেসি। দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস হিমসেলফ হ্যাজ টোল্ড ইট। কি বলেছেন? দি এন্টায়ার ম্যাটার ওয়ারেন্টস আ ডিপার প্রোব। উনি নিজেই হুম, কথাটা বলছেন যে এই ঘটনাটা, সমস্ত ঘটনাটার মধ্যে ভালোভাবে, গভীরভাবে, অত্যন্ত, হ্যাঁ, গভীরভাবে। গভীরভাবে তদন্ত করা উচিত। উনি তো বলছেন এই কথাটা, এর মধ্যে কোনো, এর মধ্যে ধোঁয়াশা নেই। উনি বলছেন এবং ছবিটাও দেখানো হচ্ছে। অতএব তদন্ত যে কতখানি দরকার, কেন দরকার, এবং তবে আমি যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো অবশ্যই তদন্তে নিশ্চয়ই উঠে আসবে। আমরা হয়তো তার উত্তর পাবো ভবিষ্যতে, আশা করা যায়। তবে একটা কথা বলে দিই শুধু, অনেক কিছুই বলা হচ্ছে, তবু অদ্ভুত ভাবে দ্য ডেভিল মাস্ট বি গিভেন ইজ ডিউ। যতই আমরা জাস্টিস ভার্মার ক্ষেত্রে বলছি, আর এই জাস্টিস ভার্মার ক্ষেত্রেও এমন কিছু মামলা আছে সেগুলো কিন্তু আহ, যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। দুখানা কেসে আমি মামলা করে আমি শেষ করছি আজ, এত খারাপের পরেও। খারাপ, দুর্ভাগ্য বলেও বলছি, দুর্ভাগ্যের কথা। তার ব্যাপারে অনেক কিছু অভিযোগের কথা উঠলো বা যাই উঠলো। একটা হচ্ছে, এই যে তুমি, কাফিল খান ছিলেন উত্তরপ্রদেশে, যোগী যাকে অন্যায়ভাবে, গোরখপুর যাকে বলা হয়, হাসপাতালের ডাক্তার। গোরখপুর হাসপাতালে, তাকে কিন্তু জামিনটা দিয়েছিলেন ইনি, জাস্টিস ভার্মা। বলেছিলেন এই অভিযোগের কোনো সত্যতা সেরকম নেই, এটা দিয়েছিলেন। আরেকটা হয়েছিল, হুম, সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এই নায়ক ওনার লেখা নয়। তো উনি কিন্তু কপিরাইট অ্যাক্ট দেখিয়ে বলেছিলেন এটা সত্যজিৎ রায়ের লেখা। এই দুটো কিন্তু খুব উল্লেখযোগ্য বলে আমার মনে হয়েছে এই জাস্টিস উল্লেখযোগ্য ভার্মার দুটো, ক্ষেত্রে। দুটো ঘটনা হ্যাঁ, দুটো ঘটনা ঘটনা। হ্যাঁ, আমাদের আর একটু সময় আছে গৌতম দা, আমি একটা আপনার কাছে শেষ প্রশ্ন রাখবো। সেটা হচ্ছে যে যখন এই মামলাটা এটা নিয়ে সারা দেশময় হইচই চলছে, তখন দমকল বিভাগের কর্তা দিল্লিতে, হুম, তিনি হঠাৎ হুম, একটি বিবৃতি দিয়ে বসলেন যে আমরা কোনো হুম। টাকা পয়সা এখানে পাইনি। কিন্তু এখানে ওইটাই যে বললাম। ভিডিও, হ্যাঁ, এখানে যে ভিডিওটা আমরা দেখছি হুম, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে, সেই হুম, ভিডিওটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে দমকল কর্মীরা টাকা তুলছেন। তো হুম, অতএব সেইখানে দাঁড়িয়ে একজন পদস্থ অফিসার হঠাৎ স্বতঃপ্রণোদিত হয়ে এই বিবৃতিটা হুম, কেন দিতে গেলেন, হুম, এটার পেছনে। এক্স্যাক্টলি। এখন এই মুহূর্তে এটা বলাটাও খুব একটা অসুবিধাজনক হয়ে যাবে, এই জন্যে যেহেতু তিনজন বিচারপতি এখন এর বিচার বিভাগের তদন্তের মধ্যে চলে গেছে, অলরেডি চলে গেছে। এমন নয় যে তদন্তের মধ্যে যায়নি, তদন্তের মধ্যে চলে গেছে। তবে তুমি যেটা বললে, এইটাও কিন্তু তদন্তের মধ্যে আসা উচিত এবং আসবে বলে মনে হয় আমার। ওনাকেও এই উত্তরটা দিতে হবে যে আপনি এটা বললেন কি করে, কোন বেসিসে বললেন। তাকে একটা উত্তর দিতে হবে যে তিনি কেন বললেন এটা। তিনি কি জানতেনই না, তিনি খবরটা রাখেননি, নাকি তাকে বলা হয়নি, নাকি দমকল দমকল কর্মীরা তাকে গুরুত্ব দেয় না, তার কথা তাকে উম, অন্য উত্তর দিয়েছিল। অনেক কিছু, এই যে এটা আরেকটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা কিন্তু তাকেও ফেস করতে হবে। এবং তখন তাকে বলতে হবে, এমন একটা বলতে হতে পারে যে তখনও তিনি জানতেন না, পরে জেনেছেন, এই ধরনের কিছু বলতে হবে। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। বক্তব্য হচ্ছে টাকাগুলো যে পাওয়া গেল, সেগুলো পরের দিন সকালে কে সরিয়ে ফেললো, তার বাড়ির সামনে কি করে পড়লো, তার বাড়ির সামনে কি করে গেল, তাহলে টাকাগুলো রিকভারি করে কোথায় গেল? এই প্রশ্ন তো আরো বেশি কঠিন। টাকাগুলো গেল টাকাগুলো পুড়ে গেলেও তো পোড়া টাকাগুলো তো রাখতে হবে এভিডেন্স হিসেবে। এভিডেন্স সেটা হিসেবে, ঠিক। কোথায় আছে, কার কাছে আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নো। কারণ টাকা পাওয়া গেলে তার নম্বর মেলানো যেতে পারে। সে নম্বর মেলানো গেলেই বোঝা যাবে কোথা থেকে টাকাগুলো এসেছে। অনেক কিছু সূত্র পাওয়া যাবে। তুমি যেটা মানি ট্রেলের কথা বলছো, অনেক হুম, সূত্র পাওয়া যেতে পারে। কারণ মানি ট্রেলে রিজার্ভ ব্যাংকের কাছে তো সমস্ত নম্বর আছে। নম্বর তো নিশ্চয় পাওয়া যাবে যে কোথায় ছিল, কোন ব্যাংকে ছিল, কোন ব্যাংক থেকে তোলা হয়েছে। কে তুলেছে, ঠিক। আজকাল কাজেই ন্যাচারালি এই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নটা খুব বড় হয়ে বড় আকারে দেখা দেবে আগামী দিনে আমার মনে হচ্ছে। সুব্রত। ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর একটা আলোচনা আজকে আমরা আপনার কাছ থেকে পেলাম।
আপনারা যারা অনুষ্ঠানটা পুরো দেখলেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবশ্যই এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে আজকে আলোচনাটা এই সাবজেক্টটা বেছে নিলাম সেটার কারণে এরকম ঘটনা ভারতের ইতিহাসে, বিচার ব্যবস্থার ইতিহাসে কখনো ঘটেনি। তো সেই জন্য আপনাদের প্রত্যেকের মতামত খুব জরুরি। সেই জন্য কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত লিখবেন, এবং সেই সঙ্গে যদি আপনারা মনে করেন এই ঘটনার, এরকম ঘটনা আমরা আরো আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের উৎসাহ যোগানোর জন্য একটা ছোট্ট কাজ করবেন, সেটা হচ্ছে এই আমাদের চ্যানেল, আমার চ্যানেল এবং গৌতম বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল, গৌতম ব্যানার্জি অফিসিয়াল, যদি চ্যানেল দুটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হব। নমস্কার।